লেখিকা প্রতীতি চৌধুরীর প্রাপ্য সম্মান। রাত্রি প্রায় 12টা বাজে। নবীনদের ঘর থেকে চেঁচামেচির আওয়াজটা আজকেও কানে এলো আরজার। শীতের রাত বলেই হয়তো এত স্পষ্ট শুনতে পেল। নবীন বলছে, বেশ করব, যাব, দরকার হলে ঘরেও নিয়ে আসব, বেশি ঘ্যান ঘ্যান করলে শালি মেরে মাটিতে পুঁতে দেব। আরজা কান করে শোনার চেষ্টা করলো মহিলা কণ্ঠস্বরটা, কিন্তু কান্নার গোঙানিতে ঠিকমতো শুনতে পেল না। তারপরে আবার মারামারি ধস্তাধস্তির আওয়াজ, সেই সাথে নবীনের অশ্রাব্য গালাগালি। ঋতভ্র অফিসের কাজ সেরে সবে হয়তো ঘুমিয়েছে। আরজা একবার ওকে ডাকতে গিয়েও কি মনে করে আবার পাশ ফিরে ঘুমোবার চেষ্টা করলো। নবীনদের ফ্ল্যাটটা অবশ্য ঋতভ্রদের একদম পাশেই নয়, মাঝের কয়েকটা প্লট ফাঁকা পড়ে আছে। তারপরে শুরু হয়েছে মাঝি পাড়ার বস্তি, আর তার প্রথমের ঘরটাই নবীনদের। নবীনের স্ত্রী মৌমণি আরজার কাছে মাঝে মধ্যে আসে। আরজারও ভালো লাগে সারাদিন একা একা থাকার মাঝে মনির সাথে দু একটা কথা বলতে, কিন্তু ও বেশ বুঝতে পারে মৌমনির সাথে এই কথা বলাটা ঋতভ্র ভালোভাবে নেয় না। একদিন তো মৌমণি চলে যাওয়ার পরে ঋতভ্র স্পষ্ট করেই বলেছিল, আরজার নাকি শোভা পায় না মনিদের মতো লোয়ার কাস্ট লোকেদের সাথে এইভাবে মেলামেশা। ঋতভ্রকে খুশি রাখতে আরজাও তাই আজকাল ওদের একটু এড়িয়েই চলে। আরও একবার মেয়েলি কান্নার আওয়াজটা কানে এলো আরজার, সেই সাথে নবীনের চিৎকার। কেমনই যেন বিছানায় শুয়ে ছটফট করতে লাগলো আরজা। কতই বা বয়স মৌমনির, 20 কি 22 হবে। তার মধ্যে কোলের বাচ্চা মেয়েটাও তো আছে। নবীন কি আজ তবে ওকে খুব মারধর করছে? ঋতভ্রকে ওদের ব্যাপারে আগেও কয়েকবার বলার চেষ্টা করেছিল আরজা। ঋতভ্র পাত্তা দেয়নি, বলেছিল ওসব মাঝি মুচিদের ঘরে এরকম অশান্তি ঝামেলা লেগেই থাকে, ও নিয়ে অত ভাবার কিছু নেই। হালকা করে ঋতভ্রকে একবার নাড়া দিয়ে আরজা ডাকলো, রিত, রিত, জেগে আছো? ঋতভ্র ঘুম জড়ানো বিরক্তির স্বরে বলল, আচ্ছা মুশকিল তো, ঘুম থেকে তুলে বলছো জেগে আছো, কি হয়েছে কি? আরজা আবারও ভয়ে ভয়ে বলল, নবীনের ঘর থেকে খুব আওয়াজ আসছে, মনে হয় আজকেও নেশা করে মনিকে মারধর করছে। এত রাত্রে মেরে ফেললেও তো কেউ। ঋতভ্রর বিরক্তিটা এবার চরমে উঠল। ধমক দিয়ে আরজাকে বলল, আর সেই জন্য তুমি আমার ঘুম ভাঙিয়ে দিলে? হাউ ইরেসপন্সিবল ইউ আর আরজা। তুমি জানো আমার কালকের প্রেজেন্টেশনটা কত ইম্পর্টেন্ট, যত সব ছোট লোকদের জন্য। আরজা তারপরেও মিনমিনে গলায় বলল, না গো, ওঠাতাম না, আসলে মনে হলো মনির কান্না আওয়াজ পেলাম তাই। বিছানায় উঠে বসে দাঁত মুখ খিচে উত্তর দিল ঋতভ্র, ডিসগাস্টিং। সারাদিন বসে বসে খেলে এই হয়? কার ঘরে কি হচ্ছে শুধু এই ভাবনা। কাজকর্ম তো কিছু করতে পারো নাকি? হাতে তো অনেক সময়। মিসেস সিনহাও তো ঘরে বসে রিসেলিং এর কাজ করছেন, আর তুমি সারাদিন শুধু কে কার সাথে রিলেশনে আছে, কার হাজবেন্ড কাকে চিট করছে, কার ঘরে বউ পেটাচ্ছে। এতটা স্টুপিড বিহেভিয়ার তোমার কাছ থেকে আশা করিনি আরজা। ঋতভ্রর কাছে এতগুলো কথা শুনে আরজার চোখের কোণে মেঘ বাষ্প জমা হচ্ছিল। একবার নিজের সমর্থনে কিছু বলারও চেষ্টা করলো। ঋতভ্র সেসবে পাত্তা না দিয়েই বলে গেল, মা ঠিকই বলেছিল, অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভই করো না আমাকে। সেদিন মায়ের কথা শুনে যদি সিয়া বা আত্রের সাথে মিট করতাম তাহলে লাইফটাই হয়তো অন্যরকম হতো। আরজা নিজের চোখের জল ধরে রাখতে পারল না, দুফোঁটা গড়িয়ে পড়ল চোখের পাশ দিয়ে। এজন্য আরও কিছু ঋতভ্রর কাছে শুনতে হয় ভেবেই তাড়াতাড়ি চোখ দুটো মুছে নেওয়ার চেষ্টা করলো। অবশ্য ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ঋতভ্রর রাগ মাথায় চড়ে গেছে। আরজার দিকে চরম তাচ্ছিল্য ছুড়ে দিয়ে বলল, উফ, সেই রাগ, অভিমান, কান্নাকাটি, ননসেন্স সেন্টিমেন্ট। বি এ লেডি আরজা, এরকম চাইল্ডিশ বিহেভিয়ার তোমাকে মানায় না। আরজা নিজেকে সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে বলল, রিত, আমি তো শুধু বলছিলাম যে মনি মানে ওর মেয়েটাও তো। আরজাকে থামিয়ে দিয়ে ঋতভ্র বলে উঠল, আর কবে নিজের স্ট্যাটাসটা বুঝবে আরজা? তুমি ঋতভ্র মুখার্জির স্ত্রী, মেলামেশা করতেই যদি হয় নিজের লেভেলে রেখে মেশো। আমারই ভুল হয়েছে বস্তির এত কাছে ফ্ল্যাটটা নিয়ে। ভাবলাম এলাকাটা রাস্তার কোলাহল থেকে একটু দূরে হবে, তা না রাত বিরেতে। ধুর। আরজা আরও কিছু বলার আগেই মাথার বালিশ আর চাদরটা নিয়ে স্টাডি রুমের সোফাতে চলে গেল ঋতভ্র। আরজা চুপ করে বিছানার মাঝে বসে রইল।
ততক্ষণে নবীনদের ঘরের চেঁচামেচিটাও বন্ধ হয়ে গেছে। নিস্তব্ধ রাত্রিতে ঘড়ির কাঁটা টিকটিক ছন্দটা যেন বিদ্রূপ করতে লাগলো আরজাকে। সিলিংয়ের নীলাভ আলোটা ছড়িয়ে আছে নরম বিছানায়। আরজার মনে হচ্ছিল এক একটা সেকেন্ডে অতিবাহিত হচ্ছে এক একটা ঘন্টা। এরকমই তো ওর সেদিনও মনে হতো যেদিন ক্লাস বাঙ্ক করে ও অপেক্ষা করতো ঋতভ্রর জন্য। আর ঋতভ্র নিজের অফিসের কাজ কামাই করেও ছুটে যেত আরজার সাথে দেখা করতে। আরজার ছোট ছোট মান অভিমান অনেক যত্ন আদর দিয়ে ভুলিয়ে দিত ঋতভ্র। তখন তো মনে হয়নি এসব ননসেন্স সেন্টিমেন্ট। সেদিন তো আরজার সাথে পা মিলিয়ে ঋতভ্র হাঁটত নরম ঘাসের উপরে। আরজা জড়িয়ে ধরলে ও অগ্রাহ্য করত বৃষ্টির ফোঁটাদের। ওদের বাইকটা চলতো কালো রাস্তার বুক চিরে, হারিয়ে যেত ভালোবাসার পৃথিবীতে। কই সেদিন তো ঋতভ্রর সময় নষ্ট হতো না। আরজাকে ওদের কলেজের সৈকতদা প্রপোজ করেছে শুনে ঋতভ্র যখন পাগলের মতো কান্নাকাটি শুরু করেছিল, সারাদিন না খেয়ে নিজেকে ঘরবন্দি রেখে ঋতভ্র যখন বলেছিল আরজা যেন পরের দিনই ওদের কলেজে গিয়ে সবাইকে বলে দেয় ঋতভ্র ওর বয়ফ্রেন্ড, তবেই ও আবার খাবে, তখন তো ঋতভ্রর একবারও মনে হয়নি এসব চাইল্ডিশ বিহেভিয়ার। আচ্ছা, আরজার সাথে বাজি ধরে রাস্তার ঠেলাগাড়িতে ফুচকা খাওয়ার সময় কখনো কি ঋতভ্রর মনে হয়েছে এগুলো ওর স্ট্যাটাসে স্যুট করে না? তবে আজ কেন মনে হচ্ছে? কিভাবে মাত্র কয়েকটা বছরে সবকিছু এইভাবে বদলে গেল? আরজা কি আজ এতটাই একঘেয়ে হয়ে গেছে ঋতভ্রর কাছে? বেডরুমের বড় আয়নাটাতে আরজার নিজের মুখটাও কেমনই নীলভ দেখাচ্ছে। গাল বেয়ে নেমে আসা নোনতা জলের ধারা গালেই শুকিয়ে গেছে। আরজার বিবেক যেন প্রশ্ন করছিল ওকে, নবীন চরিত্রহীন লম্পট মাতাল, তাই মৌমনি ওকে বিয়ে করে সুখী হতে পারেনি, কিন্তু ওর নিজে তো ভালোবেসে বিয়ে করেছিল ঋতভ্রকে, ও কি সুখী হতে পেরেছে? মাঝিপাড়ার এক কামরা ঘরে মৌমনির আজকে রাতে চিৎকার করে কান্নাটার সাথেই যেন মিলেমিশে এক হয়ে যাচ্ছিল আলিশান ফ্ল্যাটের নরম বিছানা বালিশে আরজার চাপা কান্নাটা। বিষয়টা যে একই, স্বামীর অবজ্ঞার তাচ্ছিল্যের, অপমানের আর অসম্মানের। শীতের সকালে রোদ্দুরটার মধ্যে কেমনই একটা মন ভালো করে দেওয়া ব্যাপার থাকে। কাল কত রাত্রে যে আরজার ঘুম এসেছিল মনে নেই। যখন ঘুম ভেঙেছিল তখন কুয়াশা সরিয়ে মিষ্টি রোদটা পূবের আকাশে উঁকি মারতে শুরু করেছে। নতুন একটা দিন যেন বলতে চাইছে রাত্রির সব গ্লানিমা মুছে নতুন করে হাঁটার কথা। দোতলা ফ্ল্যাটের পর্দা সরিয়ে নবীনদের ঘরের দিকেও একবার তাকিয়ে দেখল আরজা। কালকের অশান্তির তেমন কোনো চিহ্ন নেই মৌমনির চোখে মুখে। উঠোনের এক চিলতে রোদে সে সবজি কাটতে বসেছে, আর উঠোনের ঠিক পাশেই মৌমনির মেয়েটা গোলাপি টুপি পরে নিজের মনে ধুলোবালি নিয়ে খেলছে। নিজের মনে দীর্ঘশ্বাস ফেলল আরজা। হয়তো ঋতভ্র ঠিকই বলে, ঘরে বসে বসেই ওর ভাবনা চিন্তা এরকম একঘেয়ে হয়ে গেছে। ভোরের সূর্যোদয় থেকে পাখির কিচিমিচি ডাক, সবার জীবনই তো ছন্দ মাফিক চলছে। ওরই খালি মাথাতে যত খারাপ ভাবনা আসে। অবশ্য আরজারও এতে বিশেষ দোষ নেই। ঋতভ্র অফিসে বেরিয়ে যাওয়ার পরে ওর যে অখণ্ড অবসর। বৌদি, এসব কি গো? ওমা, তুমিও কি পঞ্চুর মতো দেওয়ালে দেওয়ালে লিখতে বেরোবে? তা ঘাসফুল না পদ্মফুল গো? চাপার কথা শুনে আরজাও হেসে ফেলল। সাদা ক্যানভাসটা ভালো করে কাঠের ফ্রেমে ক্লিপ দিয়ে সেট করে বলল, দেওয়ালে লিখব কেন? এই যে দেখছো আমার আঁকার জায়গা। আর শুধু ঘাসফুল আর পদ্মফুল আঁকতেই বুঝি রং তুলি লাগে? চাপা হা করে দেখতে লাগলো আরজার সামনে রাখা রঙের কৌটোগুলো আর শুকনো রং লেগে থাকা প্লেটটা। আরজা আবার হেসে বলল, কি দেখছো? চাপা কি যেন বুঝতে পেরেছে এমন একটা ভাব করে বলল, তুমি ছবি আঁকো বৌদি? ছোট্টুদের স্কুলের নতুন মাস্টাররাও কদিন ওসব শেখাচ্ছিল। ছোট্টুরও খুব মন লেগেছিল, এক বাক্স রঙও কিনে দিয়েছিলাম। চারদিকে আঁকিবুকি কাটছিল। তা কি যে হলো, মাস কয়েক পরে মাস্টারদার বদলি হয়ে গেল। চাপার চাপা দীর্ঘশ্বাসটা আড়াল হলো না আরজার কাছে। ও ইচ্ছে করে প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়ে বলল, কাল নবীনদের ঘরে আবার কিছু হয়েছে নাকি রে? রাত্রে চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম। চাপাদের ঘরও ওই মাঝিপাড়ার বস্তিতেই, তবে একদম সামনে নয়, একটু ভিতরের দিকে। আরজা জানে ওদের বস্তিতে এক ঘরের কথা আরেক ঘরে যেতে বেশি সময় লাগে না। তাছাড়া চাপা তো আবার চলতি ফিরতি রিপোর্টার।
ওর কথা ওকে, ওর কথা তাকে বলাতে ওর জুড়ি মেলা ভার। এই নিয়ে অবশ্য আগেও আরজার কাছে কয়েকবার বকুনি খেয়েছে চাপা, কিন্তু অভ্যেস যাবে কোথায়। আরজার ফ্ল্যাটে কাজ করতে এসে ও উপরের ফ্ল্যাটের বৌদি, মাঝিপাড়ার থেকে উষা কলোনি সবার কথা গড়গড়িয়ে বলে। আরজা তো অনেকবার ধমক দিয়ে বলেছে তোমার হাত কম মুখ বেশি চলছে, কিন্তু কে শোনে কার কথা। আজও যেমন নবীনের ঘরের কথা জিজ্ঞাসা করতে উৎসাহ পেয়ে চাপা বলতে লাগলো, ওদের কথা আর বলো না বৌদি, পাড়াটাকে অতিষ্ঠ করে ছাড়লো। কারো কোনো কাম ধান্দা নেই যেন, রাত দিন ওদেরকেই সামলাবে। আসলে কি বলো তো, দুজনেই সমান, কেউ তো কম যায় না। তা ওদের ঘরে চেঁচামেচি অশান্তি হবে না তো আর কি হবে। আরজা রঙের প্লেটটা সাজাতে সাজাতে একটু বিরক্তির স্বরেই বলল, ওরম করে কেন বলছো? মনির কি দোষ? নবীন যদি নেশা করে এসে ওকে মারধর করে? চাপা একটু ঝাঁজ দেখিয়েই বলল, এবার তুমি ওসব বুঝবে না বৌদি, আমাদের ছোট লোকদের ঘরে অমন নেশা সবাই করে। মনি যদি রোজ রোজ অশান্তি না করতো তবে কি আর মারামারি হতো? কে রোজ ছাড়াতে যাবে বলো তো ওদের ঘরে? স্বামী স্ত্রীর ব্যাপার। আর যে আবারও গম্ভীরভাবে বলল, কি বলছো? মনি ইচ্ছে করে অশান্তি করে, ইচ্ছে করে মার খায়? নবীন নেশা করে ঝামেলা করে না? চাপা গলাটা ঝেড়ে ফিসফিসিয়ে বলল, তোমাকে সেইবার বলেছিলাম না, ওই বংশীর মায়ের সাথে, মানে সেই যে তোমাকে দেখিয়েছিলাম একবার, সেই আধবুড়ো মেয়ে ছেলেটার সাথেই তো নবীনের। ও কি আর আজকের কথা? নদীতে কত জল গড়িয়েছে, কত বছর আগের থেকেই তো ওদের ওসব ভাব ভালোবাসা। পাড়াতে তো নতুন করে কারো জানতে বাকি নেই। আর যার শুনতে ভালো লাগছিল না, রঙের প্লেটটা টেবিলের একপাশে নামিয়ে বলল, সেসব পুরনো ব্যাপার যা ছিল ছিল। নবীন এখন সংসারী হয়েছে, তার বউ মেয়ে আছে, সামলে যাওয়া উচিত। মনি তো অন্যায় কিছু দাবি করেনি। চাপা বিকৃতভাবে একদিকে ঠোঁট হেলিয়ে বলল, মনিকে কি খারাপটা রেখেছে শুনি নবীন? আমাদের মতো লোকের দুয়ারে গতর খাটিয়ে খেতে হলে বুঝতো। দিব্যি তো ঘরেই আছে, রাঁধছে বাড়ছে খাচ্ছে, তা বরের ওই কেচ্ছা নিয়ে রোজ রোজ চেঁচিয়ে লোক হাসাহাসির কি দরকার? আর যা কিছুতেই যেন সহমত হতে পারছিল না। একটা মেয়ে বছর তিনেক আগেই যার বিয়ে হয়েছে, তার স্বামীর অন্য কারো সাথে সম্পর্ক আছে জেনেও সে চুপ করে ঘরে বসে থাকবে? অবশ্য অন্যের ব্যাপারটা নিয়ে বেশি ঘাটাঘাটি করতেও ইচ্ছে করছিল না আরজার। বিশেষ করে চাপাকে ও কি বা বোঝাবে, কোনটা ঠিক কোনটা অধিকার তার বোঝেই বা কি চাপা। আরজা আর কোনো মন্তব্য করল না। চাপা নিজেই বিড়বিড় করে বলতে লাগলো, তা পুরুষ মানুষের অমন কত দোষই তো থাকে। নবীন তো আর মনিকে ছেড়ে দেয়নি, ভ্যান চালাচ্ছে, রোজগার করছে, পয়সাপাতি সংসারে তো দিচ্ছে, আর এদিকে সে লোকের দুয়ারে দুয়ারে নিজের বরের নিন্দা করে বেড়াচ্ছে। কেমন অসভ্য মেয়ে মানুষ ভাবো, তোমার কাছে বলতেও তো জিভে বাঁধেনি। আর যা গলা ঝেড়ে বলল, ছাড়ো ওদের কথা, আসলে চোখের সামনে মারধর করলে তো খারাপ লাগে, তাই জিজ্ঞেস করছিলাম। চাপাও বুঝতে পারলো কথা বলতে বলতেও বেশ উত্তেজিত হয়ে পড়েছে, তাই এবার একটু ঠান্ডা গলাতেই বলল, আসলে কি বলো তো বৌদি, স্বামীর নিন্দে করাটা কি আমাদের মানায় বলো? যার নামের শাখা সিঁদুরটা পড়ছি, যার ঘরটাতে আছি, তার মান রাখাটাও তো কর্তব্যের মধ্যে পড়ে নাকি? আর যা কিছু না বলে হালকা হেসে পুনরায় ওর প্লেটে রং মেশানোর কাজে মন দিল। চাপা নিজেই বিড়বিড় করতে লাগলো, আসলে মেয়ে ছেলের কপালটাই সব গো বৌদি। ঈশ্বরের কাছে যে যেমন কর্ম করেছে তেমনই তো ফল পাবে। নইলে দেখো, আমাদেরও তো অভাবের সংসার, তিনটে লোকের ঘরে কাজ করি আমি, ও রিক্সা চালায়, কিন্তু বলতে পারবেনি সংসারে অশান্তি হয়। তুমি বিশ্বাস করবে কিনা জানি না বৌদি, আজ অবধি মানুষটা কখনো মদ বিড়ি ছুঁয়েও দেখেনি। নিজের সংসার, ছেলেটা মেয়েটা নিয়েই সে অস্থির। রঙের মিশ্রণটা বুঝে নিয়ে সাদা ক্যানভাসের একপাশে তুলির প্রথম আঁচড় কাটলো আরজা। বিয়ের পর যেন আঁকতেই ভুলে গেছিল, সেই যে আর্ট কলেজ ছেড়ে ঋতভ্রর সংসারের গৃহিণী হয়ে উঠল, তারপর থেকে তো আর ভাবেইনি যে কখনো তুলি ধরবে। কিন্তু গতকাল যেভাবে ঋতভ্র একের পর এক কথা শোনালো, ওর নিজেরও মনে হচ্ছিল এইভাবে দিনের পর দিন বসে থাকার চেয়ে কিছু করা ভালো। হয়তো ঋতভ্র তাতে খুশি হবে। চাপাকে জিজ্ঞাসা করলো আরজা, এই রংটার নাম জানো? ইস, কি যে বলো না বৌদি, পড়াশোনা জানি না বলে কি রং চিনবো না? এটা তো টিয়ে রং। এবছর পুজোতে ও এরকমই টিয়ে রঙের একটা কাপড় কিনে দিয়েছিল, বলেছিল আমাকে একদম পাখি লাগবে। এর দিন বিয়ে হয়েছে, তবুও ছেলেপুলের সামনে একটুও লাজ নেই গো মানুষটার। চাপা লাজুক স্বরে বলল। চাপার এই স্বভাবটা আরজা জানে, সুযোগ পেলেই সে নিজের স্বামীর প্রশংসাতে পঞ্চমুখ। মাঝে মাঝে আরজারও যেন ওর কথা শুনে হিংসে হয়। যেই মাঝিপাড়ার বস্তিতে ঘরে ঘরে গালমন্দ ঝামেলা অশান্তি লেগে থাকে, সেখানে কি সত্যি এত সুখ আছে কোনো ঘরে?
ডেস্কটপের স্ক্রিনে এক মনে তাকিয়ে কাজ করছিল ঋতভ্র। আর যার মনটা আজ অনেকদিন পরে বেশ ফুরফুরে। প্রায় 2.5 বছর পরেও আজ একটা ক্যানভাসকে আবার সম্পূর্ণতা দিয়েছে। গত 3 দিন ধরে এই জোড়া পাখি দুটোর ছবিতেই মজেছিল ওর দু চোখ। অন্য কোনো ভাবনা সেভাবে মাথাতে নাড়া দেওয়ার সময়ই পায়নি। আর যা ঠিক করেছিল ছবিটা কমপ্লিট হলে সারপ্রাইজ দেবে ঋতভ্রকে। ঠিক যেইভাবে বিয়ের আগে এরকমই এক একটা ছবি উপহার দিয়ে ঋতভ্রর চোখে ধাঁধা লাগিয়ে দিত। আর যার আজও মনে আছে খুশিতে ঝলমলে ঋতভ্রর সেই চোখ জোড়া। ওকে 2 বাহুতে জড়িয়ে ধরে বলতো, ইউ আর রিয়েলি মাই ডার্লিং। জানো, আমার কলিগরা এত গুণী বউ দেখে রীতিমতো জেলাস ফিল করে। তখন অবশ্য আরজার সাথে ঋতভ্রর বিয়ে হয়নি। আরজার গাল দুটো ওর প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে যেত। আজ সেই রঙেরই ছিটে সাজিয়ে দিয়েছে ক্যানভাসে। একজোড়া টিয়ে যেন নতুন ঘর বেঁধেছে চেরি গাছে। বসন্তের দোলা লেগেছে গাছের পাতায় পাতায়। পাখি জোড়া আকাশের আবির রঙে একে অপরকে মুগ্ধ চোখে দেখতে ব্যস্ত। ছবিটা হাতে করে নিয়ে এসেছিল আরজা। কয়েক মিনিট ঋতভ্রর পাশে এসে দাঁড়িয়ে থাকার পরেও যখন ঋতভ্র পাশ ঘুরে তাকালো না, তখন ইচ্ছে করেই গলাটা ঝাড়লো আরজা। ঋতভ্র ডেস্কটপের স্ক্রিনের দিকে একই রকম ভাবে তাকিয়ে বলল, ঠান্ডা লেগেছে নাকি? অফিস থেকে ফেরার পথে আমারও গলাটা খুসখুস করছিল, আদা দিয়ে চা করো তো। আরজা একটু বিরক্ত হলেও নরম স্বরে বলল, আচ্ছা সে করছি। এদিকে দেখো আমি কি বানিয়েছি। তুমি সেদিন বলছিলে না সারাদিন ঘরে বসে থাকি, তাই নতুন করে রং তুলির কাজটা শুরু করলাম। ভাবলাম প্রথম ছবিটা তোমাকেই সারপ্রাইজ দেব। জানো 3 দিন ধরে আরও কিছু বলতো হয়তো আরজা, তার আগে ঋতভ্র এক পলক ঘাড় ঘুরিয়ে ছবিটা দেখে নিয়ে উত্তর দিল, ওয়াও ভেরি গুড। কাজের মধ্যে থাকলে লোকের নিয়ে উল্টোপাল্টা ভাবনা কম আসবে। শোনো না, প্লিজ চাটা করে নিয়ে এসো। এমন একটা কাজে আটকে আছি, মাথাটা ভীষণ ধরে আছে। আর যা তারপরেও কয়েক সেকেন্ড হা করে ঋতভ্রর দিকে তাকিয়ে রইল। ওর যেন বিশ্বাসই হচ্ছিল না এই ওর সেই ঋতভ্র, যে ওর আঁকা একটা ছবি দেখার পরে যতক্ষণ না সেটার পুরো ব্যাখ্যা শুনত, ততক্ষণ অস্থিরভাবে একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকতো। ওর হাতের আঙুলে চুম্বন করে বলতো, তুমি তো ম্যাজিশিয়ান আরজা, কিভাবে পারো? বিয়ের পরে কিন্তু আমাকেও শিখিয়ে দিতে হবে। কি হলো, প্লিজ আরজা 1 কাপ দিয়ে যাও। আরজা আর দাঁড়ালো না, ছলছলে চোখে ছবিটা নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। বুঝতে পারলো না বদলটা কার মধ্যে এসেছে, আরজার নাকি ঋতভ্রর, নাকি ওদের দুজনের এই সম্পর্কটার। ঋতভ্রর চোখে কি আর এতটুকু সম্মান নেই আরজার কাজের প্রতি? কাজ তো দূর, আরজার প্রতিও কি আর কোনো সম্মান আছে? নাকি ঋতভ্রর ঘরে থাকতে থাকতে ঘরের অন্যান্য জিনিসপত্রের মতো আরজাও একটা অনুভূতিহীন আসবাবপত্রে পরিণত হয়েছে? বৌদি, ও বৌদি, দেখবে এসো কি কাণ্ড। ছি ছি, এদের জন্য তো পাড়াতে থাকতে পারবে না তোমরা। আর যা কদিন ধরে ঘরে বসে একটা মেঘলা আকাশের ছবি আঁকছে, মনের বিষণ্ণতায় যেন ওর ধূসর ক্যানভাসে ঝাপসা কুয়াশার মতো ভাসছে। চেঁচামেচির আওয়াজটাও শুনতে পাচ্ছিল ঠিকই, কিন্তু রং তুলি ফেলে বেরিয়ে আসেনি। চাপার চিৎকারে ঘরের মধ্যে থেকেই বলল আরজা, কি হলো? কে কি কাণ্ড করলো? আরজা উত্তেজিত গলায় বলতে লাগলো, আরে তুমি ব্যালকনিতে আসবে তবে তো দেখতে পাবে, সিনেমাকেও হার মানিয়ে দেবে এমন নাটক চলছে। ইচ্ছে না থাকলেও চাপার ডাকাডাকিতে বাধ্য হয়ে ব্যালকনিতে এলো আরজা। চাপা ততক্ষণে হাতের ঝাড়ু ফেলে রেখে নবীনদের ঘরের উদ্দেশ্যে বলছে, দেখো বৌদি কি কাণ্ড, সকাল সকাল তো আর নেশা করে আসেনি নবীন। আরজা তাকিয়ে দেখলো নবীন চুলের মুঠি ধরে মৌমনিকে মারছে আর বলছে, সারা রাত্রি কাটিয়ে আসবো ওর কাছে, কি করবি তুই? আমার ঘরে আমাকে ভাত দিবি নাই? আরজা হা করে কয়েক সেকেন্ড ওইদিকে তাকিয়ে রইল। চাপা বলে যাচ্ছে, যখন তোমার ঘরে আসছিলাম তখনই বুঝেছি আজ একটা কিছু হবে। মনি আজ রান্নাও বসায়নি, দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল থেকে বংশীর মাকে গাল দিয়েছে। তার নিজের স্বামীকে ধরে রাখতে না পারলে কে কি করবে? চাপার কথাগুলো অবশ্য কানে যাচ্ছিল না আরজার। ওর তখন নবীনকে ওইভাবে মৌমনি চুলের মুঠি ধরে মারতে দেখে হাত পা কাঁপছে। দোতলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে অস্থিরভাবে একবার আরজা বলল, দেখো সবাই কেমন দাঁড়িয়ে দেখছে, ছাড়াতে পর্যন্ত যাচ্ছে না। চাপা ঝাড়ুটা হাতে তুলে নিয়ে মুখ বেঁকিয়ে বলল, ও মৌলজা, ওসব স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে কে কি বলতে যাবে? অমন শুয়ে শুয়ে মার খেলে কে কি করবে? ওর শাশুড়িও তো ঘর ঢুকে গেল। আর যা অবাক হয়ে দেখছিল মৌমনি কিভাবে এত মার খেয়েও নবীনের পা ধরে আছাড় কাছাড় খাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, তুই আমার মাথার দিব্যি খেয়েছিলি, যাবিনি বলেছিলি ওই ডাকিনির ঘরে, জাদু করে রেখেছে তোকে ওই ডাকিনি। মৌমনির কথা শুনে নবীন ওকে হাত ধরে টেনে আরো 2 কিল সজোরে বসিয়ে দিল। চোখ রাঙিয়ে আঙুল তুলে বলতে লাগলো, খবরদার, ওকে কোনো খারাপ কথা বলেছিস তো?
মেরে মাটিতে পুঁতে দেব তোকে। নবীনের বাচ্চা মেয়েটা ওদের উঠোনের একপাশে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে বাবা মায়ের মারপিট আর গালমন্দ করা দেখছিল। আরজার ওর দিকে তাকিয়ে মনে হচ্ছিল কিভাবে পারে এরা এরকম করতে। মেয়েটার জন্য কারো ভাবনা চিন্তা অবধি নেই। এদিকে মৌমনি এত মার খেয়েও শুনবে না, সে বলেই যাচ্ছে, বেশ করব, বেশ করব বলবো, ডাইনি বাড়ো। মৌমনির গালে সজোরে একটা চড় মারতেই ও আবার ঘুরে রাস্তার উপরে পড়ে গেল। আর যা দোতলার ব্যালকনি থেকেও স্পষ্ট দেখতে পেল, ঠোঁট কেটে গিয়ে রক্ত পড়ছে, তবুও সে জেদ ছাড়েনি। বলেই চলেছে, হয় তুই থাকবি না হলে আমি থাকবো, তোকে আমি আর যেতে দেব না ওখানে, মরে গেলেও যেতে দেব না। অমনি নবীন চেঁচিয়ে বলতে লাগলো, তুই যেতে দিবি নাই? কে তুই যেতে না দেওয়ার? আমার খেয়ে পড়ে আমাকে চাটি দেখাবি না? যেতে না দিলে ওকে ঘরে নিয়ে আসবো, এইখানে নিয়ে আসবো, তোর চোখের সামনে করব। মৌমনি যখন মাটিতে পড়ে আছাড় কাছাড় খাচ্ছে, তখনও চাপা মুখ বাঁকিয়ে বলে যাচ্ছে, তুমি দেখো বৌদি, মেয়ে মানুষের এত জেদ ভালো? এমনি কি আর মার খায়? চুপচাপ ভাত রাঁধলেই তো পারতো, তার জায়গায় ইচ্ছে করে এত অশান্তি। ততক্ষণে রাস্তারও কিছু লোক জুটে গেছে। অনেকক্ষণ ধরে অনেকেই এসব নাটক সহ্য করছিল। মৌমনি মাটিতে শুয়ে আছাড় খেতে নবীনকে উদ্দেশ্য করে কয়েকজন বলল, কি শুরু করেছিস তোরা সকাল থেকে? ঘরে গিয়ে ঝামেলা কর। লোকের কথা শুনে নবীন হাত ধরে টেনে তোলার চেষ্টা করলো মৌমনিকে, চেঁচিয়ে বলল, ঘরে চল এখনই, না হলে কিন্তু আরো খারাপ হবে বলে দিলাম। মৌমনি একই রকম জেদ করে মাটি আঁকড়ে পড়ে থেকে চেঁচাতে লাগলো, আর কি হবার বাকি আছে? আমার তো এমনিতেই সব শেষ হয়ে গেছে, তুই ওই ডাইনিকে ঘরে নিয়ে আসবি বলছিস? মৌমনি উঠে না দাঁড়াতেই মাথা গরম করে মৌমনির বুকে পেটে লাথি মারতে লাগলো নবীন। আর তাতেই ওদের মাঝিপাড়ার কয়েকজনের ধৈর্য এবার ভেঙে গেল। নবীনকে টেনে সরিয়ে দুয়ে ঘা দিয়ে বলল, কি হচ্ছে কি? পুলিশে খবর দিতে হবে দেখছি। সবেরই একটা সীমা আছে, মেয়েটা মরে যাবে তো। একজন বলে উঠল, ঘরোয়া ঝগড়া ঘরে রাখলেই তো হয়। আরেকজন বলল, না না, রোজ রোজ আর এসব এত ভালো লাগছে না, একটা মীমাংসা দরকার, থানাতে ফোন করো তো। নবীন লাল চোখে লোকগুলোর দিকে তাকিয়ে রাগে অপমানে মৌমনির উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, তবে তুই থাক, আমি মরতে যাচ্ছি, বিধবা হয়ে না খেয়ে মরবি। নবীন যেই রাস্তা দিয়ে ছুটতে লাগলো, অমনি মৌমনি মাটি ঝেড়ে উঠে দাঁড়িয়ে আলুথালু কাপড় আর খোলা চুলি ওর পেছনে কাঁদতে কাঁদতে ছুটলো। চেঁচাতে লাগলো, যাওনি গো, মেয়েটার কি হবে, আমার কি হবে, দাঁড়াও গো, আমিও মরে যাব। ওদের কাণ্ড দেখে রাস্তার লোকও তাজ্জব হয়ে দাঁড়িয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে আরজা ভাবতে লাগলো, হায় রে নারীর মন, যার হাতে এত মার খায় সে মরবো বলতেই যেন প্রাণবায়ু বেরিয়ে যায়। চাপা ব্যঙ্গ করে বলল, দেখলে বৌদি, এদিকে স্বামীরা তো নিন্দে করবে, গালমন্দ করবে, আর মরতে যাচ্ছি বললেই তখন পিছনে ছুটবে, কে ওদের ঝামেলা মিটোবে? মিনমিনে স্বরে আরজা চাপাকে বলল, তোমার কি মনে হয় অমন ছেলে সত্যি সত্যি মরতে যাচ্ছে, যে পরকীয়ার নেশা ছাড়তে পারেনি? সে জীবনের মায়া ছেড়ে দেবে? মনি বোকা বলেই সহ্য করছে। রাস্তার সামনে ভিড়টা কমে গেছিল। আরজা আর চাপা দুজনে দেখতে পেল অনেক দূর থেকে নবীন মৌমনিকে মারতে মারতে আবার ঘরে নিয়ে আসছে। দীর্ঘশ্বাস ফেলল আরজা। চাপা মুখ ঘুরিয়ে নিজের কাজে মন দিল, বিড়বিড় করে বলল, আমাদের তো আর ওদের যাত্রাপালা দেখলে দিন পেরোবে না, আরও একটা বাড়িতে কাজে যেতে হবে, দেরি হলে আবার চেঁচাবে। আরজা নিজের রুমে এসে বসলো। তখনও নবীনের ঘরের ভিতর থেকে রোজের মতো গালিগালাজ, মারামারি আর কান্নার আওয়াজ আসছে। পাড়ার সবাই অবশ্য এই ভেবে নিশ্চিন্ত যে এবার ঘরের ঝামেলা ঘরের মধ্যে ঢুকে গেছে। চাপা ঘর মুছতে মুছতে বিড়বিড় করে আরজাকে বলল, কি বলো তো বৌদি, নিজের ওজনটাও তো বোঝা দরকার। মানুষটা মরে গেলে খাবে কি? নিজে তো 2 পয়সা রোজগারও করেনি, তারা তো জেদ বানায়। তুমিই বলো। অন্যমনস্ক হয়ে নিজের অসম্পূর্ণ ক্যানভাসটার দিকে তাকিয়ে একটু আগের ঘটে যাওয়া ঘটনাটাই ভাবছিল আরজা। চমকে উঠে বলল, অমন ছেলে মরবে না, ওসব ভয় দেখানোর কৌশল, ব্ল্যাকমেল ছাড়া আর কিছু নয়। মনিটাও এত মাথা মোটা। ঠিকই বলিস, মার খেতেই ওর ভালো লাগে, নয়তো পিছনে পিছনে কেন ছুটলো? মরতে যেতে দিত ওকে? কি এমন হয়েছে তো? চাপা কয়েক সেকেন্ডের জন্য ঘর মোছা থামিয়ে তাকিয়ে রইল আরজার চোখের দিকে। হয়তো ওর চোখে এমন কিছু ছিল যেটা চাপাকেও অবাক করে দিয়েছিল। তারপরে অবশ্যই মিনমিনে স্বরে বলল, তুমি যাই বলো, গালমন্দ করাটা সহজ বটে, কিন্তু মানুষটা না থাকলে, মানে যদি মনিকে ছেড়ে দেয়, কার কার ঘরে গিয়েও ভিক্ষে করবে? নিজের পায়ের নিচে মাটি আছে যে এতটা দম ধরে থাকবে? আরজার যেন মনে হচ্ছিল ওরও তো অবস্থা একই, পায়ের নিচে মাটি ওরও কি আছে? হয়তো ওদের স্ট্যাটাসটুকুই আলাদা, কিন্তু আরজাও যে ঋতভ্রর উপরে নির্ভরশীল,
হয়তো এজন্যই আজ ওরও কোনো সম্মান নেই ঋতভ্রর কাছে। নিজের অবজ্ঞা আর তাচ্ছিল্যের জন্য কোথাও হয়তো আরজা নিজেই দোষী। ও যদি বিয়ের পরে এতটা নির্ভর না হয়ে নিজের জন্যই কিছু ভাবতে পারতো, নিজের জন্য কিছু রাখতে পারতো, তাহলে নিশ্চয়ই ঋতভ্র ওকে এতটা অবহেলা করার আগে দুবার ভাবতো। লোয়ার ক্লাসে হোক কি আপার ক্লাস, মেয়েদের স্বাবলম্বী হয়ে ওঠাটা যে খুব বেশি জরুরি। চাপা ঘরের কাজ সেরে আসছি বলার সময়ে হঠাৎ করে আরজা বলল, মনির সাথে তোমার দেখা হলে একবার আমার কাছে আসতে বলবে তো, কথা আছে। চাপা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, ওর সাথে কি কথা বলবে তুমি? বিরক্তির স্বরে আরজা উত্তর দিল, সে আমি বুঝবো। রিত, বিকেলের দিকে তোমার আজ সময় হবে? মানে কয়েকটা জিনিস কেনার ছিল। ঋতভ্রর আজ অফ ডে, সকাল থেকে বেশ বসে শুয়েছিল, তাই হয়তো সাহস করে আরজা জিজ্ঞাসা করলো। ঋতভ্র এক পলক আরজার দিকে তাকিয়েই মোবাইলে খুটখাট করতে করতে বলল, একটা দিনই তো ঘরে আছি আরজা, সারাটা সপ্তাহ কিভাবে ওয়ার্কলোড আর মাথা ব্যথা নিয়ে কাটিয়েছি সব তুমি জানো। তারপরেও মানে কি হয়েছে তোমার? আমার প্রতি এতটুকু আর কেয়ার নেই বলো? এটা ঠিক যে আরজা জানতো ঋতভ্র শরীরটা ঠিক নেই। আগে হলে হয়তো বারবার জিজ্ঞাসাও করতো ও কেমন আছে বা ওর কিছু প্রয়োজন কিনা, কিন্তু গত কিছুদিন ধরে আরজার প্রতি উদাসীনতা আর বিরক্তি ওকেও দূরে ঠেলে দিয়েছে। তারপর এই সপ্তাহের পুরোটাই আরজা নিজেকে ব্যস্ত রেখেছিল রং তুলিতে। বিষণ্ণতার ওই মেঘ জমা ছবিটা আঁকার মধ্যেই সেদিনের ঘটনাটাও ওর মনে বারে বারে উকি দিয়েছে। নিজের বিবেক প্রশ্ন করেছে, ওর পায়ের নিচের মাটি বা কতটুকু? ঋতভ্র হয়তো কখনো ওর শরীরে আঘাত করেনি, কিন্তু ওর আরজার প্রতি উদাসীনতা, আরজার মনে আঘাত দেওয়া শব্দগুলো, সেইগুলো কি কম? আরজা গলাটা ঝেড়ে উত্তর দিল, না, তোমার শরীরের অসুবিধা থাকলে যেতে বলছি না, আসলে কয়েকটা কালার আর। আরও কিছু বলার আগে গম্ভীরভাবে ঋতভ্র বলল, জানো তো কার্ড কোথায় আছে? ক্যাশ চাইলে ড্রয়ার থেকে নিয়ে যাও। স্থিরভাবে কয়েক সেকেন্ড ঋতভ্রর দিকে তাকিয়ে রইল আরজা। অবশ্য ঋতভ্রর চোখ মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন নেই, ও মোবাইল নিয়ে খুটখাট করেই যাচ্ছে। আরজার চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল। মানুষটার সাথে ওর সম্পর্ক কি তবে শুধুমাত্র এইটুকু দাওয়া নেওয়াতে এসে পৌঁছেছে? আরজার প্রতি ঋতভ্রর কি আর কোনো অনুভূতি বেঁচে নেই? ও কোথায় যেতে চাইছে সেটুকু জানার মতো রুচি নেই? ওর কি কেনার আছে সেটুকু জানার জন্য ব্যয় করার মতো সময়ও নেই? কে বলে শুধু শরীরের আঘাতগুলোয় আঘাত হয়? বাইরে থেকে দেখতে পাওয়া অশান্তির চিহ্নগুলোই কি দাম্পত্যের একমাত্র ফাটল? মনের মধ্যে যে রক্তক্ষরণটা অবিরাম হয়ে চলেছে আরজার, তারপরে কিও বলতে পারবে ওরা সুখী দম্পতি? বৌদি, আজ বিকেলে তাহলে মণিকে নিয়ে আসবো। মৌমণিকে আসতে বলার কথাটা ভুলেই গেছিল আরজা। চাপার ডাকে পেছনে ফিরে এক মুহূর্ত থেমে বলল, আজ আজ বিকেলে? চাপার সাথে সাথে জিজ্ঞাসা করলো, কেন বৌদি, তোমরা কি বিকেলে কোথাও বেরোবে? ঋতভ্র সোফার উপরে শুয়েছিল, ওর দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো আরজা। তারপরেই নিজেকে সামলে নিয়ে হাসি মুখে বলল, না না, আজ বেরোনো হবে না, তুমি নিয়ে এসো। চাপার সাথে কথা বলতে গিয়েই হঠাৎ লক্ষ্য করলো আরজা ওর কপালের পাশে কাল শিটেটা। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, তোমার কপালে কি হয়েছে চাপা? চাপা ইতস্তত করে বলল, ও কিছু না বৌদি, কাল সকালে সুজাতা বৌদিদের কলতলাতে পা পিছলে পড়ে গিয়ে কোনোটাতেও লেগেছে। আরজা কি যেন ভেবে বলল, তাহলে আজ রেস্ট নিতে পারতে। চাপা হালকা হেসে বলল, ও আমাদের অভ্যেস আছে বৌদি, এমন তো কত হয়। শোনো না, আজ ছেলেটাও বিকেলে খেলতে যাবে বলছে, মেয়েটারও টিউশন আছে, আমি বিকেলেই মণিকে নিয়ে আসবো। চাপা চলে যেতেই আরজাও রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ ঋতভ্র বিদ্রুপ করে হেসে বলে উঠল, ওয়াও, তোমার তো অনেক উন্নতি দেখছি। এইমাত্র বললে বিকেলে নাকি আর্জেন্ট কেনাকাটা আছে, তা ওই মাঝিপাড়ার বউ মেয়েদের সাথে আড্ডা দেবে বলে সেটা ক্যান্সেল করে ফেললে। এতক্ষণ যেই মানুষটা ওর কথাতে সাড়াই দিতে চাইছিল না, তার এরকম নড়ে চড়ে ওঠাতে আরজাও বিরক্ত হলো। গম্ভীরভাবে বলল, মনিকে আমি একদিন আসতে বলেছিলাম, তাছাড়া তুমি তো এমনিতেও বিকেলে যেতে পারবে না বললে, আমি একা গেলে অন্যদিনও চলবে। ঋতভ্র ভারী স্বরে জিজ্ঞাসা করলো, আমি কি জানতে পারি কেন? তোমাকে তো বারণ করেছিলাম ওদের সাথে বেশি। আমি কার সাথে কথা বলবো সেটাও কি তুমি ঠিক করে দেবে? আরজাও পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। আরজার এরকম কথাতে থমকে গেল ঋতভ্র। গলা ঝেড়ে বলল, অবশ্যই সেটা আমার অধিকার আছে, ভুলে যেও না তুমি প্রেস্টিজিয়াসের সিইও ঋতভ্র মুখার্জির স্ত্রী। তুমিও ভুলে যেও না আমি একটা আলাদা মানুষ, আমার নিজেরও কিছু ইচ্ছে অনিচ্ছে আছে। আরজার কথা শুনে চোখ দুটো বড় বড় হয়ে গেল ঋতভ্রর। হালকা ধমক দিয়ে বলল, ফ্ল্যাটটা আমার আরজা, এই বাড়িতে কে আসবে না আসবে, ফ্ল্যাটটার মতো আমিও কি তোমার সম্পত্তিরই তো? তুমি কি আমাকে তোমার এই ফ্ল্যাটটার মতো বা আর 10টা ফার্নিচারের মতো নিজের প্রপার্টি মনে করো? একটানা শব্দগুলো বলে দম নিল আরজা। হা করে ওর দিকে তাকিয়ে রইল রিত। আর কিছু বলার মতো সাহস হলো না। কেন?
বলো কেন পড়ে পড়ে মার খাচ্ছ তুমি মনি? মৌমনি এতক্ষণ অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিল। আর যা একটু বেশি জোর দিয়ে বলতেই ওর চোখ দুটো থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। আর যা আবারও বলল, জানো, যেদিন তুমি আমাকে প্রথম বলেছিলে তোমার স্বামীর নোংরামির কথা, আমি তোমাকে একবারও খারাপ ভাবিনি। অন্যদের মতো ভাবিনি তুমি কি করে নিন্দে করছো নিজের স্বামীর। বরং ভেবেছিলাম এ দেশের অন্য মেয়েদের থেকে তুমি আলাদা, লড়বার ক্ষমতা আছে তোমার, বলবার সাহস আছে তোমার। কিন্তু তারপরেও সেদিন নবীনের পায়ে পড়ে ওইভাবে যখন তোমাকে মার খেতে দেখলাম। কাঁদতে কাঁদতে বলতে লাগলো মৌমনি, কি করব দিদি, ও ছাড়া যে যাবারও পথ নেই আমার, হাজার হোক। ওই মানুষটার হাত ধরেই তো বাপের ঘরে ছেড়ে এসেছি। আর যা দৃঢ়ভাবে বলল, তুমি তো এমনিই আসনি, ও তোমাকে দায়িত্ব নিয়ে এখানে এনেছে। আর এইভাবে সেই দায়িত্বের অবহেলা করতে নবীন পারে না। আমার মনে হয় তোমার এবার পুলিশে জানানো দরকার। হা করে আরজার মুখের দিকে তাকিয়ে মৌমনি বলল, পুলিশে? পুলিশে জানালে যদি ও কি করবে মনি? তোমার মনে হয় ও নিজের ক্ষতি করবে? যারা সুইসাইড করবে বলে মুখে, তারা এত সহজে করে না। সামান্য একটা মেয়ের টান ছাড়তে পারেনি নবীন, আর জীবনের মায়া টান কাটিয়ে ফেলবে? তুমি এটা বিশ্বাস করো? শক্ত স্বরে বলল আরজা। জল ভরা চোখে মৌমনি বলল, সেসব তো অনেক টাকা পয়সার ব্যাপার দিদি, বড় বড় লোককে ধরতে হবে। আমার কোথায় সামর্থ্য? ও সংসারে না পয়সা দিলে ভাত রাঁধতেও পারবো নি। আরজা আবারও বুঝিয়ে বলল, টাকা পয়সা লোকজন কিচ্ছু লাগে না। এবার মারধর করলে সোজা থানায় গিয়ে তুমি সব বলবে। এইভাবে কেউ মারধর করতে পারে না। আর তোমার কিসের ভয়? এই তো চাপাও 3 ঘরে কাজ করে রোজগার করছে। আর ওর সেই ক্ষমতা আছে বলেই ওকে ওর বর কখনো মারধর তো দূর, জোর করে কথা বলার সাহসও পায় না। তাই না চাপা? চাপা পাশে দাঁড়িয়ে সব শুনছিল। থতমত খেয়ে বলল, হ্যাঁ বৌদি। আর যা বলতে লাগলো, দেখো, তোমাদের ঘরের অশান্তি বাইরের কেউ ঠিক করতে আসবে না। তুমি যতই তোমার স্বামীর কুকীর্তির কথা চারদিকে বলো, সবাই শুধু হাসবে। কেউ তোমাদের পারিবারিক ঝামেলা ঠিক করতে পারবে না। আর ঘরে অশান্তি করলে দেখেছো তো তার পরিণাম কি হয়। এখনো তোমার চোখে মুখে হাতে পায়ে সেদিনের দাগগুলো স্পষ্ট। এবার তুমি ভাবো কি করবে? সোজা হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, নাকি সারা জীবন এভাবে মার খাবে? মৌমনি কান্না ভেজা গলায় বলল, কিন্তু দিদি, তাতে কি ওকে নিজের করে পাবো বলো? মানুষটা তো এমনিতে কি পেয়েছো মার আর আঘাত ছাড়া? মেয়েটাকে অন্তত একবার ভালো জীবন দেওয়ার কথা ভাবো। যত ভয় পাবে ততই কিন্তু ও ভয় খাওয়াবে। রুখে তোমাকেই দাঁড়াতে হবে, পড়ে পড়ে মার না খেয়ে বেরিয়ে আসতে হবে, বাঁচতে হবে মনি। আর যা স্নেহভরা গলায় মৌমনিকে বলল। মৌমনির মনে হচ্ছিল মা মারা যাওয়ার পরে কেউ এই প্রথম ওর জন্য এতটা ভাবল, কারো কথায় এতটা আশ্বাস আর সমর্থন ও পেল। কয়েকদিন ধরে মাঝিপাড়াটা বেশ থমথমে। আর যাও তুলি ধরতে গেলেই মৌমনির মুখটা ওর সামনের ক্যানভাসে দেখতে পায়। সেদিন সকালে পুলিশ আসার পরে যখন মৌমনির নিথর দেহটা নবীনদের ঘর থেকে বের করতে দেখলো, ও তো বিশ্বাসই করতে পারেনি। আর যার বারবার মনে হয়েছিল নবীন ওকে খুন করেছে। হয়তো ওর জন্যই মরতে হয়েছে মৌমনিকে। ও যদি পুলিশে জানানোর কথা না বলতো তাহলে হয়তো মনি বেঁচে থাকতো। পাগলিটা হয়তো আবেগের বশে নবীনকেও পুলিশের ভয় দেখিয়েছিল, আর সুযোগ বুঝে নবীন ওকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। অবশ্য আরজার সব সন্দেহ একদিকে পড়ে রইল। মাঝিপাড়ার সবাই বলতে লাগলো মৌমনি সুইসাইড করেছে। পুলিশও তদন্ত করে সেই কথাই জানালো। কদিনের জন্য নবীনের জেল হলো। আর যা কয়েকবার এই ব্যাপারে ঋতভ্রর সাথে কথা বলার চেষ্টা করেছিল, লাভ তো হয়নি, উল্টে শুনতে হয়েছিল, ওসব ঝামেলাতে আমাদের ঘরেও যে পুলিশ আসেনি সেই তোমার ভাগ্য ভালো। যেভাবে ওদের সাথে মেলামেশা শুরু করেছিলে, এবার তো কিছু বাড়াবাড়ি হলে তোমার হাতেও হাত করা পড়তো। আর যা অবাক হয়ে শুনেছিল ঋতভ্রর কথাগুলো। সত্যি ঋতভ্রর ভয় দেখে ওর হাসিও পেয়েছিল। একটা অসহায় মেয়ে দিনের পর দিন চোখের সামনে মার খেতে খেতে শেষ হয়ে গেল, অথচ আমাদের সমাজ শুধু চুপই নয়, ঋতভ্রর মতো শিক্ষিত মানুষরা সেই ব্যাপারে নিজের পিঠ বাঁচাতেই অস্থির। মৌমনির ঘটনাটার পরে ঋতভ্র আরও জোর গলায় জানিয়ে দিয়েছিল, আর যেন কোনো বস্তির বউ মেয়ে ওদের ফ্ল্যাটে কখনো না আসে। চাপাও যেন চুপচাপ নিজের কাজ করে ঘরে চলে যায়। ঋতভ্রর কথাতে ভয়ে পেয়েই হয়তো চাপার মতো বকবকে মেয়েটাও ওর খবরের ঝাঁপি খোলা বন্ধ করে দিয়েছিল। শুধু একদিন ঋতভ্রর অনুপস্থিতিতে আরজাকে সান্ত্বনা দিতে বলেছিল, তুমি দুঃখ পেও না বৌদি, তুমি তো মেয়েটাকে ওই নরক থেকে বাঁচাবার চেষ্টাটুকু করেছিলে, আমরা তো সেটাও পারিনি। চাপার চোখে অনুশোচনা দেখে একটু অবাকও হয়েছিল আরজা। যতদিন মৌমনি
বেঁচে ছিল, কখনো তো ওর সমর্থনে চাপাকে কিছু বলতে শোনেনি, উল্টে মনির বিরুদ্ধেই কথা বলতো। আরজাও তাই হেসে বলেছিল, সান্ত্বনা দিচ্ছিস? কেমনই যেন একটা গলায় চাপা বলেছিল, সান্ত্বনা দিনি, সান্ত্বনা নিয়েছি, সত্যিটা বুঝেছি। মরবার আগে মরণ কামড়টা যে দিতে হয় সেটা শিখেছি। আর যা সেদিনও কিছু বোঝেনি, শুধু চোখ দুটো মুছে বলেছিল, জানিস চাপা, বিয়ের পরে বৌদি ছাড়া আর কোনো ডাক কখনো শুনিনি। প্রতিটা নতুন সম্পর্ক শুধু তোদের দাদার বউ হিসেবেই আমাকে চিনেছে। একমাত্র ওই মনি আমাকে দিদি ডাকতো। তারপরে পেরিয়ে গেছে অনেকটা সময়। নবীনদের ঘর থেকে আর কোনো চেঁচামেচি ভেসে আসে না। চাপাও ইদানিং খুব চুপচাপ থাকে। দিন পেরিয়ে যায় নিজের ছন্দে। ঝামেলাটা বাঁধল হঠাৎ চাপা কাজে আসা বন্ধ করে দেওয়াতে। ঋতভ্রকে বিষয়টা শোনাতেও বলল, ভালোই হয়েছে, আর এই মাঝিপাড়ার বস্তির কাউকে কাজে রাখতে হয় না। আমি বরং অফিসের ড্রাইভারকে বলবো ওদের কলোনির ওদিকের থেকে কেউ কাজে আসতে রাজি থাকে যদি। আর যা হালকা প্রতিবাদ করে বলার চেষ্টা করলো, একবার চাপার খোঁজ নিয়ে দেখলে হতো না মেয়েটার কি হলো না হলো। ঋতভ্র কয়েক সেকেন্ড বড় বড় চোখে আরজার দিকে তাকিয়ে থেকে বলল, আশা করে দ্বিতীয়বার আর ভুল পথে পা বাড়াবে না। শিক্ষা তো অনেক হলো, আমাকে কি সব আরও একবার মনে করাতে হবে? আরজা আর ঋতভ্রর সম্পর্কটা ইদানিং এরকমই হয়ে গেছে। প্রয়োজনের বাইরে কথা বলার প্রয়োজনই যেন ওদের মধ্যে ফুরিয়ে গেছে। ঋতভ্র ব্যস্ত থাকে অফিসের কাজে, আর আরজা সেই সময়টাতে ওর রং তুলির সাথে। কখন যে অদৃশ্য একটা দেওয়াল ওদের মাঝে উঠে গেছে, ওরা হয়তো নিজেরাও আর অনুভব করতে চায়নি। দুই একবার নিজের কাজ নিয়েও ঋতভ্রকে বলার চেষ্টা করেছিল আরজা, কিন্তু ঋতভ্রকে বলতে গিয়েই বুঝতে পেরেছে ওর মধ্যে সেই মানসিকতাটাই আর নেই যে ও ভাববে আরজাও কিছু কাজ করতে পারে। ঘরের কাজ কয়েকদিন নিজের হাতেই সামলাচ্ছিল আরজা। সেদিন সকালে ঋতভ্রর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে ফ্ল্যাটে ডোরবেল বাজলো। দরজা খুলে চাপাকে দেখে তো প্রায় চমকে উঠল আরজা। মেয়েটার হয়েছে কি? চেহারাটা একদম শুকিয়ে গেছে, কপালের পাশে ছোট্ট ব্যান্ডেজ, চোখের নিচে কালি। আরজার মুখ দিয়ে বেরিয়ে এলো, তুমি এতদিন পরে কোথায় ছিলে? চাপা অবশ্য আগের মতোই হাসি মুখে বলল, একটা খবরও তো নিতে পারতে বৌদি। কত আশা করেছিলাম হসপিটালের বেডে শুয়ে, জানো, ভেবেছিলাম তুমি আসবে। মেয়েটাকেও কতবার জিজ্ঞাসা করেছিলাম তুমি বাড়ি এসেছিলে কিনা। আমতা আমতা করে আরজা বলল, আসলে রিতকে তো জানো, মানে সেই মনির ঘটনার পরেও আসলে আমি ওকে খোঁজ নিতে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু ও আমাকে মাঝিপাড়াতে যেতে যেভাবে বারণ করলো আর সাহস হয়নি। হো হো করে হেসে উঠল চাপা। আরজা ওর হাসি দেখে অবাক হয়ে তাকিয়েই বলল, দাদাবাবু নতুন লোক রেখেছে বুঝি? আরও একবার ইতস্তত করে আরজা বলল, না মানে রাখেনি, কিন্তু এই তো আমি নেই এই সুযোগে দিব্যি তোমাকে খাটিয়ে নিল। আমি কিন্তু তোমার কাছে এরকমটা আশা করিনি। তুমি না বলতে স্বাধীনতার কথা, স্বাবলম্বী হওয়ার কথা, আর দাদাবাবু বারণ করলো বলে আমি বেঁচে আছি কিনা তুমি একটা খোঁজও নিলে না। গড়গড় করে বলে যাচ্ছিল চাপা। এবার একটু বিরক্ত হয়ে ওর মুখে লাগাম দেওয়ার চেষ্টা করলো আরজা। গম্ভীরভাবে বলল, ওসব ছাড়ো, হসপিটালে কেন ভর্তি হয়েছিলে বলো? চাপা স্পষ্ট স্বরে বলল, আমার স্বামী মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, তবে হাসপাতালে ভর্তি হওয়ার আগে আমিও থানাতে নালিশ করেছিলাম। কি ভেবেছে কি মনির মতো মার খেয়ে খেয়ে আমি মরে যাব? এখন সে হাজতবাস করছে। আর যা তো যেন আকাশ থেকে পড়ল। চাপা এসব বলে কি? এত বছর ধরে তো ও চাপার কাছে শুধু ওর স্বামীর প্রশংসা শুনে এসেছে। অবাক হয়ে আরজা বলল, তুমি তো কখনো বলনি যে। আরজার কথাটা সম্পূর্ণ হবার আগেই চাপা বলল, কি করব বলো বৌদি, তোমার মতো করে কেউ শেখায়নি যে। ছোটর থেকে শুনেছি পতি নিন্দা করা তো দূর, শোনা ও পাপ। বাপমা বলেছিল সব মানিয়ে নিতে। সে নেশাপান করে এসে গায়ে হাত তুলেছে, সহ্য করেছি, কিন্তু মনির করুণ পরিণতিটা চোখের সামনে দেখার পরে আর পারলাম না গো। আমি না থাকলে যে ছেলে মেয়েটা বানের জলে ভেসে যাবে। মনির মতো শাশুড়িও তো আমার বেঁচে নেই যে এদের দেখবে। আরজা যেন আজ সম্পূর্ণ এক অন্য চাপাকে দেখছিল, যার মধ্যে কোনো রাখা ঠাকা নেই, যে স্পষ্টবাদী, নিজের পায়ে মাটির উপরে দাঁড়িয়ে থাকতে বিশ্বাসী। মিনমিনে স্বরে জিজ্ঞাসা করলো আরজা, তোমাদের কি করে চলবে? মানে তোমার বর তো রিক্সা চালাতো। আত্মবিশ্বাসী গলায় চাপা বলল, ও বৌদি, আমি 3টে লোকের ঘরে কাজ করে খাই, দরকার হলে আরো 2টো কাজ ধরবো, গতর খাটিয়ে খাবো, কিন্তু এই গতরে মার সহ্য করতে আর পারবো নি। তুমি ঠিকই বলেছিলে, সেদিন ভয় পেলেই আরো ভয় খাওয়াবে। রুখে আমাদের দাঁড়াতেই হবে, পড়ে পড়ে মার না খেয়ে বেরিয়ে আসতে হবে, বাঁচতে হবে। ছলছলে চোখে আরজার যেন মনে হচ্ছিল চাপা আজ ওকে জিতিয়ে দিয়েছে।
মৌমনির সময় থেকে যে যন্ত্রণাটা ওর গলায় কাটার মতো আটকে ছিল তার থেকে চাপা আজ ওকে মুক্তি দিয়েছে। চাপা একটা বড় শ্বাস বুকে টেনে নিয়ে বলল, কি জানো তো বৌদি, সম্মান কেউ কাউকে করে না, নিজের পায়ে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদটা সামনাসামনি করেই সম্মানটা পেতে জানতে হয়, না হলে মনির মতো। আরজা আর চাপা দুজনেই তাকিয়ে দেখলো নবীনের ঘরটার দিকে। মনির মেয়েটা উঠোনে বসে খেলছে, মৌমনির শাশুড়ি সবজি কাটছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেললো আরজা। চাপা হালকা হেসে বলল, ছোট মুখে একটা বড় কথা বলি বৌদি, আমরা মেয়েরা কেউই নিজের সংসারের অশান্তিটা সবার সামনে আনতে চাই না, দেখাতে চাই খুব ভালো আছি, আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। দিনের পর দিন আমরা মরি, আর মরতে মরতে বাঁচতেই ভুলে যাই। মনি সেই সত্যিটা সামনে আনার সাহস করেছিল, যেটা আমরা চার দেওয়ালের মাঝে চাপা দিতে ব্যস্ত থাকি। ও সামনে এনেছিল, তাই আমার জীবনটা বেঁচে গেল। গুমড়ে গুমড়ে কাদার থেকে তুমিও বেরিয়ে এসো, আর ওই যে কি বলে আঁকিবুকি, ওটা কিন্তু তুমি খুব ভালো করো, দেখবে একদিন অনেক নাম করবে। সেদিন দাদাও তোমাকে জোর গলায় কথা বলার আগে দুবার ভাববে। আমিও সব দেখি বৌদি, সব বুঝি। নিজের পায়ের নিচে যেদিন মাটি পাবে সেদিন দেখবে দাদাও কেমন সম্মান করছে। 6 মাস পেরিয়ে গেছে। আজ আরজার আঁকা বেশ কয়েকটা ছবি স্থান পেয়েছে ইন্টারন্যাশনাল এক্সিবিশনে। বিশাল আয়োজন, এক্সিবিশন কাম অ্যাওয়ার্ড সেরিমনি। সেরা 3টে ছবি পুরস্কার পাবে। তাছাড়াও বড় বড় শিল্পীরা অতিথি হয়ে এসেছেন নানান দেশ থেকে। এক্সিবিশনে যদি ওনাদের আরজার আঁকা ভালো লেগে যায়, তাহলে হয়তো ওর সামনে অনেক বড় সুযোগ এসে যাবে। আরজার জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে পারে আজ। বেশ কিছুদিন ধরেই ওর নিজের আঁকা অনেক প্রতিযোগিতাতে পাঠাচ্ছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টুকটাক সেলও করেছে, তবে এরকম প্ল্যাটফর্ম এর আগে কখনো পায়নি। অবশ্য আজও ঋতভ্রকে আরজা জিজ্ঞাসা করতে গিয়েছিল সন্ধ্যার দিকে ওর সাথে বেরোতে পারবে কিনা। আজকের দিনটা আরজার কাছে বিশেষ বলে জানাবারও চেষ্টা করেছিল। ঋতভ্র কিছু শুনতে না চেয়েই স্পষ্টভাবে বলেছিল আজ ওর একটা পার্টিতে ইনভিটেশন আছে, সেখানে একজন ক্লায়েন্ট আসবে, তার সাথে মিটিংও আছে। আরজা শুধু একটু হেসেছিল। ওর লক্ষ্য যে এখন অবিচল, অনেক ত্যাগও জীবনে করেছে, এবার হয়তো কিছু প্রাপ্তির সময়। ঋতভ্র বসেছিল ওর একজন কলিগ আর সেই ক্লায়েন্টের সাথে। হঠাৎ করে বড় স্ক্রিনে আরজা নামটা ঘোষণা হতেই চমকে উঠল ঋতভ্র। আরজা মুখার্জি দ্বিতীয় পুরস্কার পেয়েছে কোনো একটা ছবি আঁকার জন্য। ঋতভ্র হঠাৎ করেই কথা বলা থামিয়ে তাকিয়ে রইল বড় স্ক্রিনের দিকে। আরজাদের ছবি গ্যালারির একপাশে ছিল ঋতভ্ররা। স্টেজটা ঠিক ওদের কাছে নয়। সামনাসামনি আরজাকে দেখার সুযোগ ঋতভ্রর হয়নি, তাই রূপলি পর্দার দিকে হা করে তাকিয়ে রইল ঋতভ্র। ক্রিম কালারের শাড়ি পরে আরজাকে যেন আজ অসম্ভব ব্যক্তিত্বময়ী লাগছে। ঋতভ্রর মনেই হচ্ছিল না এই সেই মেয়ে যার সাথে আজ 3 বছর ধরে ও সংসার করছে। আরজার মুখের দীপ্তি, চোখের দুটি যেন অন্য কিছু কথা বলছে। ঋতভ্র এক দৃষ্টে তাকিয়ে শুনছিল আরজার বলা প্রতিটা শব্দ। আরজা হেসে বলল, দ্য সাবজেক্ট অফ মাই পেইন্টিং ইজ রেসপেক্ট। সম্মান সেই পায় যে নিজের প্রাপ্য সম্মানটা বুঝে নিতে জানে। প্রত্যেকের পায়ের নিচের মাটি থাকাটা ভীষণভাবে জরুরি। স্বাবলম্বী শব্দটার মানে বোঝা খুব প্রয়োজন। আমার ছবির বিষয় সেটাই। 3 জন নারী যেখানে সম্পূর্ণ করছে একটা সম্মানের বৃত্তকে। একজনের জীবনই অন্যকে ছাড়া অসম্পূর্ণ। ঋতভ্র অবাক হয়ে দেখল ছবিটা। 3 জন নারীর অবয়বে পূর্ণ একটা ক্যানভাস, যার মধ্যে 2 জন ওর খুব চেনা। একজন সেই নবীনের হাতে মার খেতে খেতে শেষ হয়ে যাওয়া মৌমনি, আরেকজন ওদের ঘরে রোজ কাজ করতে আসা চাপা, তৃতীয় জন কি তবে আরজা নিজে? কিন্তু নিজেকে কিভাবে ওদের সাথে মিশিয়ে ফেললো? নিজের মনে ঢোক গিলল ঋতভ্র। আজ অনেক বছর পরে ও আরজার প্রতি যেন সেই টানটা অনুভব করছে, যেটা কখনো বিয়ের আগে করত। সেই অস্থিরতা ওর মনকে গ্রাস করছে, যেটা ওর সাথে দেখা করতে গেলেই কখনো টের পেত। ঋতভ্রর মনের মধ্যে যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ও কি তবে এতদিন চিনতে ভুল করেছে আরজাকে? ওর প্রাপ্য সম্মানটুকুও দিতে ব্যর্থ হয়েছে? ঋতভ্রর বারবার মনে হতে লাগলো আরজা আগে ঠিক যেইভাবে ওকে নিজের আঁকা প্রতিটা ছবি ব্যাখ্যা করে বুঝিয়ে দিত, এই ছবিটার ক্ষেত্রেও বুঝিয়ে দেবে তো। আরজার কাছে এতটা সময় ঋতভ্র কি আর ডিজার্ভ করে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।